হ্যালো জিটি পোলাপাইন, আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। তো আজকে আমরা যে ক্লাসটা নিয়ে তোমাদের কাছে আসছি সেটা হচ্ছে ডিউ 24-25 কোশ্চেন সলভ। ঠিক আছে, ম্যাথ কোশ্চেন সলভ, অনলি ম্যাথ কোশ্চেন সলভ আমি দেবো। আশা করি আমি এই ক্লাসটা আপলোড করার পর তোমাদের আলাসান ভাই হয়তো ফিজিক্সের সলভটা দিয়ে দিবে। ঠিক আছে, ওকে। তো এখন আমরা গত বছর না এই বছরেরই তোমরা যদি আমাদের ইউটিউবের চ্যানেল অথবা ফেসবুকের চ্যানেলটা একটু দেখো, তাহলে দেখবো হচ্ছে আমরা হচ্ছে এই বছরের ফেব্রুয়ারি মাসে বা জানুয়ারির দিকে আমরা হচ্ছে গিয়ে চিটাগং ভার্সিটি, সাস্ট এগুলোর কোশ্চেন সলভ করেছিলাম। ঠিক আছে, তখন ডিউর কোশ্চেন সলভ করা হয় না, ডিউ 24-25-এর কোশ্চেন সলভ করা হয় না। তো এই জন্য ভাবলাম ডিউর পরীক্ষার আগে এটা সলভ করে দেওয়া উচিত। তোমরা যারা হচ্ছে ডিউর ক্যান্ডিডেট আসছো তাহলে তোমাদের জন্য একটু উপকার হবে। ঠিক আছে, তো চলো আমরা সলভগুলো করি। ঠিক আছে, তাহলে প্রথম কোশ্চেনটা দেখো। প্রথম কোশ্চেনটা বলা আছে যে এফ অফ এক্স এই ফাংশনটার ডোমেন কত। ঠিক আছে, তাহলে দেখো আমরা হচ্ছে এটা যদি ডোমেন বের করতে চাই, দেখো আমরা কিন্তু জানি একটা ফাংশনের ডোমেন বের করতে গেলে আমাদের কি জরুরি, হ্যাঁ সেটা কিন্তু আমরা জানি। হ্যাঁ, যদি না জানো তাও আমি বলে দিচ্ছি, একটা ফাংশনের ডোমেন বের করার জন্য তোমার ওই ফাংশনে এক্স এর কোন কোন মান হচ্ছে সংজ্ঞায়িত সেটা হচ্ছে আমাদের দেখতে হয়। এক্স এর যেসব সংজ্ঞায়িত মান থাকে তাদের নিয়ে তোমার যে সেটটা থাকে সেটাকে আমরা বলি হচ্ছে ওই ফাংশনের ডোমেন। ঠিক আছে, তাহলে এখন তুমি দেখো এই যে ফাংশনটা, সেই ফাংশনটা কি আমাদের এফ অফ এক্স ইকুয়ালস টু হচ্ছে 1/√4 - x²। ঠিক আছে, তাহলে এই ফাংশনটার তুমি যদি ডোমেন বের করতে চাও তাহলে দেখো তো এই ফাংশনটা কোন ক্ষেত্রে হচ্ছে সংজ্ঞায়িত। আমরা দেখব এখানে এক্স এর সব মান বসানো যাবে, শুধুমাত্র আমরা জানি কি সেটা হচ্ছে এই হর যখন 0 হয়ে যাবে তখন কিন্তু আমরা সেটা সংজ্ঞায়িত বলি না। তার মানে কি এই হরটা আমরা কখনো 0 লিখতে পারি না, তাই না? তাহলে আমরা লিখবো কি √4 - x²। এটা হচ্ছে কি বলতো, নট ইকুয়ালস টু 0, এটা হচ্ছে আমাদের বলতে হবে। ঠিক আছে, আচ্ছা এখন দেখো আমরা কিন্তু জানি এটা হচ্ছে গিয়ে রুটের ভিতরে আছে। দেখো এখন বলো রুটের ভিতরে যে টার্মটা থাকে সেটাও কিন্তু আমরা বলতে পারি কি বলতো, আমাদের আমাদের পরিচিত একটা টার্ম, যে রুটের ভিতরে তোমার যদি কিছু একটা থাকে, ধরো এখানে কিছু একটা আছে, এটা সব সময় কি গ্রেটার দেন 0 হইতে হয়, তাই না? তাহলে এখানে কিন্তু দেখো এটা হরেও আছে, আবার কি এটা রুটের মধ্যেও আছে। কোন রাশিটা বলতো, এই রাশিটা। তার মানে কি এই রাশিটা হচ্ছে গিয়ে তোমার দুইটা শর্ত মানবে, এইটাও মানবে এবং এটাও মানবে। এর জন্য আমরা বলবো কি জানো, 4 - x², এটা হচ্ছে গিয়ে তোমার কি 0 থেকে বড় হইতে হবে। ঠিক আছে, আচ্ছা এখন দেখো এরপর আমরা লিখবো কি, দুই পাশে হচ্ছে x², যেহেতু তোমার পরে আছে বা x² সামনে মাইনাস আছে, এর জন্য কি দুই পাশে আমরা মাইনাস দিয়ে গুণ করব। তাহলে আমরা জানি মাইনাস দিয়ে গুণ করলে আমাদের এই চিহ্নটা চেঞ্জ হয়ে যায়। ঠিক আছে, তখন গ্রেটার দ্যানটা হচ্ছে লেস দ্যান হয়ে যায়। ঠিক আছে, তাহলে আমরা এরপর দেখো এটা কিন্তু x+2 x-2 এই ফর্মেটে লিখতে পারি। এরপর আমরা হয় অথবা দিয়ে সলভ করতে পারি। ঠিক আছে, তোমরা এটা খুব সিম্পলি সলভ করবা আশা করি। ওকে, তাও আমি হচ্ছে বলে দিচ্ছি এটা সলভ করা যায় কিভাবে। -2 থেকে x এর ভ্যালু হচ্ছে বড়, আবার আমার শুধু 2 থেকে x এর ভ্যালু হচ্ছে ছোট। ঠিক আছে, তো এই হচ্ছে আমাদের এটার সলভ। ঠিক আছে, তো এই সলভটা দেখো আমাদের কোন অপশনে বলতেছে, আমাদের অপশন বিতে বলতেছে। তাহলে আমাদের এখানে অ্যান্সার আমাদের হচ্ছে অপশন বি। ওকে, আচ্ছা এখন দেখো তোমাদের কাছে যদি এটা কঠিন মনে হয় যে আমি এখান থেকে এটা কিভাবে সলভ করলাম, তাদের জন্য আমি বলে দিই, এটা হচ্ছে আমরা একটা প্যাটার্ন বা একটা শর্টকাট দিয়ে ফলো করতে পারি, যে যদি x-a আর x-b এটা যদি লেস দেন 0 হয়, ঠিক আছে, হ্যাঁ, তখন এটার ক্ষেত্রে সমাধান হয় কীরকম। এটার ক্ষেত্রে আমরা বলি সমাধান হচ্ছে বি আমার গ্রেটার দেন হচ্ছে গিয়ে, হ্যাঁ, আর এক্স এর ভ্যালু হচ্ছে এর থেকে ছোট। এই যে এইভাবে এটার আমরা সলভটা বলতে পারি। ঠিক আছে, এটা হচ্ছে যদি লেস দেন হয়, আর যদি গ্রেটার দেন হয় তখন এটার অ্যান্সার হয় দুটো। ঠিক আছে, এটার অ্যান্সার দুটো কীরকম হয়, তোমার এরকম হয় হচ্ছে গিয়ে এক্স এর ভ্যালু হচ্ছে গ্রেটার দেন এ, অর এক্স এর ভ্যালু হচ্ছে লেস দেন বি। ঠিক আছে, তো এই দুইটা শর্তই আমি লিখবো হচ্ছে এ গ্রেটার দেন বি এর জন্য। অর্থাৎ এখানে যে আমি এ সংখ্যাটা লিখেছি, এই যে বি সংখ্যাটা লিখেছি, এই দুজনের ভিতর যে বড় হবে সে হচ্ছে আমাদের এ, আর যে ছোট হবে সে হচ্ছে আমাদের বি। তখন আমরা এই সূত্রটা অ্যাপ্লাই করতে পারবো। ওকে, তাহলে এই এই মানে শর্টকাটটা তোমরা অনেকবার অ্যাপ্লাই করতে পারবা। ঠিক আছে, এবং এই টাইপের ম্যাথটা ডিউতে প্রায় প্রতি বছরই আসে। এরকম অসমতা বা এরকম ডোমেন রেঞ্জ বা তোমার ফাংশন রিলেটেড কোশ্চেন সবসময় ডিউতে দেখা যায়। ঠিক আছে, তো ডিউর টিচারদের কাছে এটা হচ্ছে খুব ফেভারিট একটা ম্যাথ। ওকে, আচ্ছা চলো আমরা প্রথমটা সলভ করে ফেললাম। এবার
এবার হচ্ছে আমরা সেকেন্ডটা সলভ করবো। ওকে, সেকেন্ডটা দেখো আমাদের কি বলছে, একটা ত্রিভুজের তিনটা বাহুর দৈর্ঘ্য যথাক্রমে বলা আছে 3, 5, 7, তাই না? তাহলে আমাদের বলছে কোন সি এর মান কত, তাই না? এটা হচ্ছে আমাদের কোশ্চেনে বলা আছে। ওকে, তাহলে আমাদের কি কোশ্চেনে বলা আছে দেখো, আমাদের কোশ্চেনে বলা আছে যে একটা ত্রিভুজের তিনটা বাহু এবং তিনটা বাহুর দৈর্ঘ্য কত 3, 5, 7। তাহলে তোমাকে বলছি কি সি কোনটা কত, ঠিক আছে? এখন দেখো তোমাদের জন্য আমি এটা কি করবো, একটা চিত্র এঁকে নিই। হ্যাঁ, একটা চিত্র আঁকি। তাহলে আমাদের একটা ত্রিভুজ এঁকে নিই, ধরো এ বি সি, এরকম একটা ত্রিভুজ নিয়ে দিচ্ছি, ঠিক আছে? এরকম একটা ত্রিভুজ এঁকে নিচ্ছি। ওকে, এখন এই যে ত্রিভুজটা আঁকলাম, হ্যাঁ, এখানে দেখো তিনটা বাহু আমাদের আমাদের বলে দিয়েছে, ধরো একটা হচ্ছে এ বাহু, একটা হচ্ছে বি বাহু, একটা হচ্ছে সি বাহু, ঠিক আছে? এখন তুমি মনে রাখবা এ বাহু, হ্যাঁ, এ বাহুটা হচ্ছে আমার, দেখো আচ্ছা আমি এ বাহু বলতেছি, এটা কিন্তু আসলে এ কোণ, তাই না? আচ্ছা, এটা এ কোণ, এটা বি কোণ, আর এটা হচ্ছে সি কোণ। তাহলে দেখো এ কোণের বিপরীতে থাকে কি আমাদের বলতো এ বাহু, বি কোণের বিপরীতে থাকে আমাদের কি বি বাহু, আর সি কোণের বিপরীতে থাকে আমাদের সি বাহু, ঠিক আছে? ওকে, এখন দেখো আমাদের এই প্রত্যেকটা বাহু বলা আছে, অর্থাৎ কি ধরো এ হচ্ছে বলছে কত 3, তাই না? এটা হচ্ছে 3, বি হচ্ছে 5, এটা হচ্ছে আমাদের কত 7, তাই তো? এটা হচ্ছে আমাদের তিনটা বাহু। আচ্ছা, এখন আমাদের বলছে কি কোন সিটা বের করতে, তার মানে কি আমরা কোনটা বের করবো বলতো, আমরা হচ্ছে এই কোনটা বের করবো, এই যে এই কোনটা বের করবো, এটা হচ্ছে আমাদের বের করতে বলছে, ঠিক আছে? এখন মনে রাখবা আমাদের এটা হচ্ছে গিয়ে দেখো এটা কিন্তু বৃহত্তম বাহু এবং বৃহত্তম বাহুর বিপরীত কোণ আমাদের বের করতে বলছে, তাই না? তাহলে এটা দেখো বৃহত্তম বাহু বলছে, আমি কি বলছি, এই যে 7কে বলছে হচ্ছে বৃহত্তম বাহু, তাহলে বৃহত্তম বাহুর বিপরীত কোণও কি বৃহত্তম হয়, ঠিক আছে? তাহলে এর জন্য আমরা কিন্তু এটা যদি সলভ করতে যাই, হ্যাঁ, আমরা হচ্ছে এখানে দেখো আমরা হচ্ছে কজের ফর্মুলা অ্যাপ্লাই করতে পারি বা কোসাইন সূত্র বলি আমরা, হ্যাঁ, কোসাইন সূত্র বলি। কোসাইন সূত্র কি, আমাদের যে কোনো কোণ যদি আমরা বের করতে চাই এবং যদি তিনটা বাহু দেওয়া থাকে তখন হচ্ছে কোসাইন সূত্র খুব কাজে লাগে, ঠিক আছে? আবার বলি, তোমার যদি একটা ত্রিভুজের তিনটা বাহু দেওয়া থাকে এবং তখন যদি তোমাকে যে কোনো একটা কোণ বের করতে বলে, সবচেয়ে ইউজফুল সূত্র হচ্ছে কি কোসাইন সূত্র। তাহলে কোসাইন সূত্রটা কি, যদি আমার এখানে সি কোণ থাকে তাহলে আমাদের সি কোণের যে বিপরীত বাহু সেটাকে আমরা বিয়োগ করে দিই এবং অন্য দুইটা বাহুর বর্গের সমষ্টি আমাদের লিখতে হয় এবং নিচে কি 2 ইন্টু এ ইন্টু বি। ওকে, এখন জাস্ট এই ফর্মুলাটায় আমরা এখানে মানগুলো বসাবো। তাহলে কত আসে দেখো তো, আমাদের এখানে আসে হচ্ছে 3 স্কোয়ার প্লাস 5 স্কোয়ার মাইনাস 7 স্কোয়ার 2 ইন্টু 3 ইন্টু 5। এটা যদি সলভ করো দেখবে আসবে -12। আমি ডিরেক্টলি করলাম এটা একটু, তাহলে cos c ইকুয়ালস টু -12। তাহলে আমরা জানি cos কত ডিগ্রি ভ্যালু হচ্ছে -12, আমাদের cos 120 ডিগ্রি ভ্যালু হচ্ছে -12। এর জন্য আমরা লিখতে পারবো কি ডিরেক্টলি কোণ c হচ্ছে আমাদের 120 ডিগ্রি, ঠিক আছে? আচ্ছা, তাহলে এটা আমাদের অ্যান্সার হচ্ছে গিয়ে 2 এর 1, ওকে, বা 2 এর a। হ্যাঁ, আচ্ছা, এখন আমরা নেক্সট কোশ্চেনে চলে যাই। আচ্ছা দেখো নেক্সট কোশ্চেনটা আমাদের কি বলছে, √14 এককের দুটি সমান বল যদি 120 ডিগ্রি কোণে এক বিন্দুতে ক্রিয়া করে বা কাজ করে তাহলে বলছে তাদের লব্ধির মান কত, ঠিক আছে? এটা হচ্ছে আমাদের কোশ্চেনে বলছে। ওকে, তাহলে আমরা কি বলছি যে √14 এককের দুটি সমান বল এবং 120 ডিগ্রি কোণে এক বিন্দুতে ক্রিয়া করে, তাহলে বলছে তাদের লব্ধি কত। ওকে, তাহলে এই হচ্ছে আমাদের কি পয়েন্টগুলো সবসময় একটু বোল্ড করবা, একটু মার্ক করে নিবা কোশ্চেন যখন পড়বা, ঠিক আছে? তাহলে আমরা এখন তাহলে আমরা বলতে পারি কি দুইটা বল সমান বল, তারা একটা বিন্দুতে কাজ করছে। তাহলে একটা বল এদিকে ধরো √14, একটা বল এদিকে √14, ঠিক আছে? ওকে, আচ্ছা এই দুইটা বল তারা কাজ করতেছে, এই দুইটা বল হচ্ছে কি তোমার এই বিন্দুতে কাজ করতেছে, হ্যাঁ, এই বিন্দুতে কাজ করছে। এটার নাম কি, ধরো আমাদের এ দিলাম, তোমার ইচ্ছা যে কোনো একটা নাম দিলেই হলো। ওকে, এখন বলছে দুটো বলের লব্ধির মান কত। এখন দেখো আমাদের লব্ধির মান হচ্ছে, এখানে আমরা জানি কিন্তু লব্ধি 8 থাকে, তাই না? লব্ধিকে আমরা 8 দিয়ে লিখি, তাহলে এই লব্ধির মানটা আমাদের বের করতে বলছে। তো তোমরা একটু মনে রাখবা, যদি তোমার দুইটা বল ধরো পি আর কিউ এরা যদি সমান হয়ে যায় তাহলে এটা কত √14, এটা তো দেওয়া আছে, তাই না? যদি এরকম সমান হয়ে যায় তাহলে এরকম ক্ষেত্রে আমরা লব্ধির ভ্যালু একদম ডিরেক্টলি বলতে পারি, সেটা কত 2p cos α/2। এটা হচ্ছে একদম, যদি দুইটা বল সমান হয় সব সময় এটা হচ্ছে অ্যাপ্লিকেবল, হ্যাঁ, সব সময় অ্যাপ্লিকেবল, ঠিক আছে? তাহলে এখানে কি বলা হয়েছে যে দুইটা বল তোমার হচ্ছে PQ যেটা হচ্ছে কত √14 দেওয়া আছে, তাহলে আমি সেটা এখানে অ্যাপ্লাই করব এবং কি তাদের মধ্যবর্তী কোণও দেওয়া আছে কত, এই যে 120 ডিগ্রি। তাহলে এটাই সেই কত আলফা, আমরা কিন্তু জানি আলফা হচ্ছে কি দুইটা বলের মধ্যবর্তী কোণ, তাই না? তাহলে আমরা কি করব, আমরা এখানে লিখব সুতরাং r ইকুয়ালস টু আমার p এর ভ্যালু হচ্ছে কি √14, তাহলে 2 √14 cos,
তোমার কত আলফা মানে 120 ডিগ্রি ভাগ হচ্ছে 2, তাই না? তাহলে আমি কি পাচ্ছি বলো তো, আর হচ্ছে 2, তারপর হচ্ছে √14, আর এখানে cos 60 ডিগ্রি, তাহলে cos 60 ভ্যালু কত হাফ, তাই না? তাহলে আমি কি পাচ্ছি বলো তো, r ইকুয়ালস টু √14। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। তাহলে অ্যান্সার কত, √14। তাহলে √14 কোথায় আছে, সি নাম্বার অপশন। ওকে, আচ্ছা তোমাদের জন্য এখানে একটা ইম্পর্টেন্ট একটা আমাদের হ্যাক্স বলে দিই বা ইম্পর্টেন্ট একটা ইনফরমেশন বলে দিই। সেটা হচ্ছে গিয়ে তোমরা যখন এরকম দুইটা বল বা তিনটা বল সমান হতে দেখবা, তখনই একটা জিনিস সবসময় অ্যাপ্লিকেবল। সেটা কি, দেখো আমাদের এই জায়গার ম্যাটটা থেকে আমরা একটা আইডিয়া পাই। দেখো দুইটা বল সমান হয়ে গেছে, তখন দেখো লব্ধিটাও কিন্তু কি ওদের সমান হয়ে গেছে। কখন, যখন ওই দুইটা বলের মধ্যবর্তী কোণ 120 ডিগ্রি। অর্থাৎ এই জিনিসটা কিন্তু জানো সবসময় সত্য, যে পি কিউ আর এটা যদি তিনটা বল সমান হয় এবং এটা যদি তোমার লব্ধি হয়, ঠিক আছে, এটা যদি লব্ধি হয়, ঠিক আছে, এবং এবং তাদের মানে তোমার মধ্যবর্তী কোণ সবসময় কত হবে, হ্যাঁ, এটা হচ্ছে সবসময় মধ্যবর্তী কোণ কত হবে, মধ্যবর্তী কোণ সবসময় 120 ডিগ্রি, সবসময় 120 ডিগ্রি, ঠিক আছে। এবং আরেকটা ছিল যা বলতো, ওই যে থিটা, থিটা সবসময় কত হয়, এইটার অর্ধেক হয়, এই যে এইটার অর্ধেক হয়। অর্ধেক কোনটা, আলফার অর্ধেক হয়। অর্থাৎ এটা যদি আমার আলফা হয়, তাহলে এটার অর্ধেক সবসময় এটা হবে, সবসময় এটার অর্ধেক এটা হবে। থিটা আমাদের যেটা ওই যে লব্ধির সাথে একটা বল যে কোণ উৎপন্ন করে, যেটাকে আমরা লব্ধির দিক বলি, সেটা সবসময় কত হবে, α/2 হবে অলওয়েজ, ঠিক আছে। তাহলে এই জিনিসটা তোমার মনে রাখা উচিত। ওকে, আচ্ছা তাহলে আমাদের এই কোশ্চেনটা সলভ হয়ে গেল। ওকে, এরপর দেখো 3 নম্বর কোশ্চেনটা আমাদের সলভ হলো। এবার 4 নম্বরটা বলছে একটা বৃত্ত, এটা হচ্ছে কি এক্স অক্ষকে স্পর্শ করে বলছে, হ্যাঁ, এক্স অক্ষকে স্পর্শ করে বলছে সি এর মান বের করতে, এমন কিছু একটা, তাই না? দেখো আমাদের তাহলে এখানে কি বলা আছে, যে এই বৃত্তটা এক্স অক্ষকে স্পর্শ করলে সি এর মান কত। ওকে, তাহলে আমরা বৃত্তটার সমীকরণটা একটু লিখি, হ্যাঁ। তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, তারপর হচ্ছে -4x মাইনাস 6y প্লাস সি, তাই না? আচ্ছা এটাকে যদি আমরা ওই যে আদর্শ সমীকরণের সাথে যদি কম্পেয়ার করি, তাহলে আমি কী পাবো বলতো, -g আর -f, আমাদের যে কেন্দ্রীয় স্থানাঙ্ক সেটা কিন্তু আমরা বের করতে পারি। তাহলে সেটা কত আসবে, -4/-2 আর -6/-2, তাহলে আমরা কত পাবো, 2,3, 2,3। এটা হচ্ছে আমাদের কি বলতো, আমাদের বিন্দুর স্থানাঙ্ক। সেটা কোনটা, কেন্দ্রের স্থানাঙ্কটা, হ্যাঁ। তাহলে কেন্দ্রের স্থানাঙ্ক হচ্ছে এটা আমাদের 2,3। আচ্ছা এখন বলো, এই বৃত্তটা বলছে কি এক্স অক্ষকে স্পর্শ করে, তাহলে এক্স অক্ষকে স্পর্শ করলে কি হয়, আমরা কিন্তু জানি ওই বৃত্তটা তোমার যদি এক্স অক্ষকে স্পর্শ করে, যেরকম একটা বৃত্ত, এরকম একটা বৃত্ত, এটা যদি এক্স অক্ষকে স্পর্শ করে, তখন আমরা বলি কি বলতো, আমরা বলি হচ্ছে যে ওই বৃত্তের ক্ষেত্রে আমরা বলি g²= c হয়, তাই না? এটা হচ্ছে আমাদের কন্ডিশন, এটা হচ্ছে আমরা জানি। তাহলে এখানে দেখো আমরা কিন্তু জি এর ভ্যালু জানি এবং তখন কিন্তু আমরা এই সি এর ভ্যালু বের করে ফেলতে পারি। তাহলে আমরা কি লিখবো বলো তো, আমরা লিখতে পারবো সুতরাং c=g², অর্থাৎ কি জি এর ভ্যালু হচ্ছে 2, 2² অর্থাৎ কি সি এর ভ্যালু হচ্ছে 4, তাই না? খুবই সিম্পল, খুবই ইজি একটা কোশ্চেন, এটা খুবই ইজি একটা কোশ্চেন, ঠিক আছে। তাহলে আমরা কি পাচ্ছি, সি এর ভ্যালু 4 পাচ্ছি। তাহলে অ্যান্সার কত বলো তো, অ্যান্সার হচ্ছে বি। তাহলে 4 নম্বর কোশ্চেনের অ্যান্সার হচ্ছে বি। ওকে, আচ্ছা এরপর আমরা পরের কোশ্চেনে চলে যাই। ওকে, এখন দেখো পরের কোশ্চেনটা কি বলা আছে, পরের কোশ্চেনটা বলা আছে y=2x - x² এবং x অক্ষ দ্বারা আবদ্ধ অংশের ক্ষেত্রফল নির্ণয় করতে বলছে। ওকে, তো খুব ইম্পর্টেন্ট একটা কোশ্চেন এটা। তো এইটা আমরা কিভাবে করব চলো একটু দেখি, ঠিক আছে। ওকে ওকে, এখানে একটু মনে হয় বেশি জায়গা লাগবে, একটু এই জন্য আমি একটু স্পেস বানিয়ে নিলাম। ওকে চলো আমরা এখানে কি করব, এই কার্ভটা এবং এটা এই ধরো y=2x - x² এবং y=x না y=0, তাই না? এটাকে বলা যায় y=0। y=0 কেন লিখলাম, x অক্ষ বোঝাতে আমরা কি লিখি এখানে y=0 লিখি, এখানে বলি আমরা এটাকে x অক্ষ বলি, ঠিক আছে। আচ্ছা তাহলে এদের আবদ্ধ যে ক্ষেত্রটা, তার ক্ষেত্রফল বের করতে বলছে। ওকে, তাহলে আমরা চলো এটা হচ্ছে ড্র করার চেষ্টা করি, এটা কিন্তু আঁকা যায়, জানো এটার হচ্ছে গ্রাফটা আঁকা যায়। তাহলে আমরা এটার গ্রাফটা একটু আঁকবো, ঠিক আছে। আমরা কি লিখতে পারি বলো তো, y=, হ্যাঁ আমরা যদি একটু -x কে যদি কমন নিই, তাহলে x² - 2x, এখানে একটু যদি সূত্র প্রয়োগ করার চেষ্টা করি, তাহলে আমরা এখান থেকে একটা একটা ফরম্যাট পাবো। সেটা কি ফরম্যাট দেখো, y=-x - 1² + 1, তাই না? তাহলে এটাকে যদি আমরা গ্রাফে আঁকি, হ্যাঁ এটা যদি আমরা গ্রাফে আঁকি, তাহলে আমরা কি দেখবো এটার গ্রাফটা, এটা যদি গ্রাফে আঁকি আমরা একটু, তাহলে আমাদের ফিগারটা হবে এরকম কিছু একটা ফিগার হবে। আমি যদি ভুল না করি, যেহেতু এখানে একটা সামনে মাইনাস, তাহলে এখানে এরকম একটা ফিগার হবে, এরকম একটা ফিগার হবে।
এটা হচ্ছে মূল বিন্দু দিয়ে যাবে, আমি পারফেক্টলি আঁকতে পারিনি, এটা হচ্ছে মূল বিন্দু দিয়ে যাবে, ঠিক আছে। আচ্ছা এখন দেখো এটা হচ্ছে এই যে এই ফাংশনের ফিগারটা হচ্ছে এটা, এটা যদি 1 লিখি এটা হচ্ছে সেই আমাদের 1 এর ফিগার, ওকে। আচ্ছা এখন দেখো আমার এটা বলছে কি এই কার্ভটা কি বলছে, এক্স অক্ষ দ্বারা আবদ্ধ অংশের ক্ষেত্রফল, তাই না? তাহলে এক্স অক্ষ দ্বারা আমার আবদ্ধ অংশ কতটুকু বলো তো, এতটুকু না, এই যে এতটুকু হচ্ছে আমাদের এক্স অক্ষ দ্বারা আবদ্ধ অংশ। তাহলে এই যে আমাদের সেই এক্স অক্ষকে ছেদকারী দুইটা বিন্দু, তাহলে এই দুইটা বিন্দু কিন্তু আমরা বের করতে পারি, তাই না? তাহলে আমরা কি করবো বলো তো, এই জায়গায় এই যে ওয়াই ভ্যালু 0 এটা যদি আমরা বসাই, এই জায়গায় যদি আমরা ওয়াইয়ের ভ্যালু 0 বসাই, কোন জায়গায়, এই যে এই জায়গায় যদি এইখানে যদি ওয়াইয়ের ভ্যালু আমরা 0 বসাই, তাহলে কি পাবো বলো তো, এটা হচ্ছে আমরা সমাধান করতে পারবো। সমাধান করে কি করব, এই ছেদবিন্দুগুলো বের করতে পারবো, ওকে। তাহলে আমরা এটা করি, তাহলে আমরা কি লিখবো এখানে, 0 ইকুয়ালস টু মাইনাস এক্স মাইনাস 1 হোল স্কোয়ার প্লাস 1, ওকে। তাহলে আমি যদি এটাকে সলভ করি তাহলে আমি পাবো হচ্ছে গিয়ে এক্সের দুইটা অ্যান্সার পাবো, তাই না? তাহলে আমি পাবো কি 1 আর হচ্ছে গিয়ে তোমার এখানে আসতে আসছে কি এক্স মাইনাস 1 হোল স্কোয়ার, এমন কিছু আসে, ঠিক আছে। তাহলে এখান থেকে আমরা কি পাবো বলো তো, এক্সের ভ্যালু দুইটা অ্যান্সার পাবো। তাহলে এক্সের ভ্যালু পাবো হচ্ছে আমার হচ্ছে, আমি ডিরেক্টলি যদি বলে ফেলি, হ্যাঁ আমরা এখান থেকেও করতে পারতাম। তাহলে এক্সের ভ্যালু পাবো 0 আর 2, ঠিক আছে। তাহলে এক্সের ভ্যালু কি পাবো, 0 আর 2। আমরা কোত্থেকে করতে পারতাম বলো তো, এখান থেকেও করতে পারতাম, এখান থেকেও সলভ করতে পারো, এখান থেকে যদি সলভ করতাম ইজিলি হইতো, হ্যাঁ সমস্যা নেই, ওকে। তাহলে আমি এক্সের ভ্যালু কত পাচ্ছি, দুইটা অ্যান্সার পাচ্ছি বা দুইটা ভ্যালু পাচ্ছি, ওকে। তাহলে এই দুইটা ভ্যালুর জন্য আমার বলো তো কত আসে, ওয়াইয়ের ভ্যালু কিন্তু দুইটা আসবে, তাই না? তাহলে আমরা ওয়ার ভ্যালু যদি বের করি, আচ্ছা ওয়ার ভ্যালু আমাদের বের করা লাগে না, তাও আমরা করে ফেলতে পারি, হ্যাঁ ওয়ার ভ্যালু কিন্তু লাগে না, হ্যাঁ। আচ্ছা আমরা এক্সের লিমিটটা দিয়ে আমরা ম্যাথটা করতে পারবো, এটা হচ্ছে 0 0, এটা হচ্ছে কি 2, 0, ওকে। তাহলে আমরা এই এক্সের লিমিটটা দিয়ে আমরা কি করতে পারবো বলো তো, এটার ইন্টিগ্রেশনটা করতে পারবো, হ্যাঁ। আচ্ছা দেখো আমরা আবদ্ধ অংশের যখন ক্ষেত্রফল বের করি তখন আমরা কি করি বলো তো, ইন্টিগ্রেশন করি, তাই না? তাহলে আমরা এখানে ইন্টিগ্রেশন করবো, ঠিক আছে। কার ইন্টিগ্রেশন করবো, এই ফাংশনটার ইন্টিগ্রেশন করবো, ঠিক আছে। তাহলে আমরা এই ফাংশনটা ইন্টিগ্রেশন করবো, তাহলে কি y dx লিখবো। কিন্তু এই যে এই ফাংশনটা, এটার আবদ্ধ অংশটুকু কত থেকে কতর মধ্যে আমার আবদ্ধ বলো তো, আমার কিন্তু দেখো এক্স এর ভ্যালু এখানে 0 আর এখানে ভ্যালু বলো তো এক্স এর ভ্যালু 2। তাহলে এক্স এর সর্বনিম্ন ভ্যালু কত, এখানে 0 আর সর্বোচ্চ ভ্যালু কত 2, তাই না? এটা করলেই কিন্তু আমরা কি এখানে অ্যান্সারটা পেয়ে যাবো, ওকে। তাহলে আমরা যদি এখানে সলভ করি, এখানে যদি সলভ করি এটাকে, আমাদের কি 0 2 আর এখানে হচ্ছে কি ফাংশনটা 2x মাইনাস এক্স স্কোয়ার, এটাকে যদি এখন ইন্টিগ্রেশন করি তাহলেই দেখবা অ্যান্সারটা পেয়ে যাব, ঠিক আছে। তাহলে আসবে কত, 2x স্কোয়ার বাই 2, হ্যাঁ এইটা, তারপর এখানে আসবে মাইনাস এক্স কিউব বাই 3, হ্যাঁ এখানে আসবে 2 0, ওকে এরকম কিছু একটা আসবে, ওকে। তারপর আমি যদি একটু সলভ করি, একটু তাড়াতাড়ি করে ফেলি, আচ্ছা আমি এখানে লিমিটটা বসাতে ভুল করছি, ওকে। তাহলে আমি যদি সলভ করি একটু তাড়াতাড়ি, তাহলে 2 স্কোয়ার এমন কিছু আসবে, আচ্ছা আর এখানে আসবে হচ্ছে গিয়ে 2 কিউব বাই 3, হ্যাঁ। আচ্ছা এখানে যদি আমি এটাকে সলভ করি আমার মনে হয় এটার অ্যান্সার আসবে আমার 12 থেকে 8, হ্যাঁ তাহলে 4/3 আসবে এটার অ্যান্সার, ঠিক আছে। তাহলে এটা জাস্ট তুমি ক্যালকুলেট করলেই হয়ে যাবে, হ্যাঁ। তাহলে আমি এটার অ্যান্সারটা কত পাচ্ছি বলো তো, 4/3 ইউনিট বা 4/3 একক। তাহলে দেখো এটার অ্যান্সারটা কোথায় আছে আমাদের বলো তো, এ অপশনে আছে, ঠিক আছে। তাহলে এই যে এটার ক্ষেত্রফল কত, 4/3 একক, ওকে। আচ্ছা আশা করি তোমরা এটা বুঝতে পারছো, ওকে। আচ্ছা এরপর আমরা আরেকটা ইন্টিগ্রেশনের ম্যাথ দেখতেছি, তো আমি এটা একটু তাড়াতাড়ি করে মুছে ফেলি, হ্যাঁ ওকে। এখন দেখো এই কোশ্চেনটা আমাদের কি বলছে, এই কোশ্চেনটা আমাদের বলছে যে এই ইন্টিগ্রেশনের ভ্যালু যদি 8 হয়, বলছে 8টার মান কত। দেখো কেমন একটা কোশ্চেন হয়ে গেছে, তাই না? ওকে বাট এটা খুবই ইজি, ঠিক আছে। দেখো আমাদের কি বলা আছে, দেখো তো আমাদের বলা আছে যে 0 থেকে 5, হ্যাঁ তোমার যদি একটা ফাংশনের ইন্টিগ্রেশনের লিমিট দেওয়া থাকে তখন ওই ফাংশনের অ্যান্সার কত বা ওই ফাংশনের ইন্টিগ্রেশনের অ্যান্সার কত, আমার বলা আছে 8, তাই না? যদি এই ফাংশনের ইন্টিগ্রেশনের অ্যান্সার হয় তোমার 8, তাহলে তোমাকে বলছে এইটার ভ্যালু কত, ঠিক আছে। তাহলে আমরা এইটার ভ্যালুটা এখন বের করবো, ওকে। তাহলে আমরা কিভাবে করতে পারি, এটা আমাদের দেওয়া আছে, এটা আমরা লিখে রাখি, হ্যাঁ ওকে। এখন তো এই ক্ষেত্রে আমরা কি করব, যেটা আমাদের কোশ্চেনে ভ্যালুটা বের করতে বলছে সেটা নিয়ে আমরা কাজ করব। তাহলে আমরা কি লিখবো, এফ অফ এক্স প্লাস 1, হ্যাঁ ইকুয়ালস টু হচ্ছে ডিএক্স, এই যে এটার ভ্যালু আমরা বের করবো, ওকে। তো এইটার ভ্যালু বের করার জন্য আমরা কি করবো জানো, এই যে এই পার্টটা এটাকে কিছু একটা ধরে নিব, হ্যাঁ এইটাকে আমরা কিছু ধরে নিব, এটাকে ধরবো কি, ধরি
ধরি এক্স প্লাস ওয়ান ইকুয়ালস টু হচ্ছে জেড। হ্যাঁ, এবার আমরা যদি ধরে ফেলি, আমরা কিন্তু জানি যে আমরা প্রতিস্থাপন পদ্ধতি যদি অ্যাপ্লাই করি ইন্টিগ্রেশনে, তাহলে আমরা কি করি, আমরা যদি কোনো একটা ফাংশনকে এরকম কিছু একটা ধরে ফেলি, তখন আমরা কি করি, এটাকে আমরা হচ্ছে ডিফারেন্সিয়েশন করি এক্স এর সাপেক্ষে, তাই না? এখানেও আমরা সেম কাজ করবো, এখানে আমরা কি করবো, এক্স এর সাপেক্ষে এটাকে ডিফারেন্সিয়েশন করবো। তাহলে আমরা কত পাবো, এখানে 1 পাবো, এখানে এটা 0 আসবে, আমি লিখছি না, আর এখানে আসবে ডি ডি এক্স, তাই না? আচ্ছা, ডি ডি এক্স অফ জেড আসলো। ওকে, এরপর যদি একটু আড়াআড়ি গুণ করি তাহলে আসবে কি, ডিএক্স ইকুয়ালস টু ডিজেড, তাই না? এমন কিছু পাবো। তারপর এটাকে আমরা কি করব, প্রতিস্থাপন করে নিব। ওকে, আচ্ছা, এরপর আমরা কিন্তু জানি যে আমরা যদি এরকম কিছু একটা ধরে নিই, তখন কি আমাদের কি করতে হয়, লিমিটটাকে পরিবর্তন করতে হয়, তাই না? তাহলে আমি যদি লিমিটটা পরিবর্তন করি, দেখো তাহলে আমাদের কি আসে। লিমিট কেন পরিবর্তন করতে হচ্ছে, দেখো আগেরটা কিন্তু ছিল কি এক্স এর মাধ্যমে আমাদের ফাংশনটা বলা ছিল, তাহলে কি এক্স এর জন্য এই ভ্যালুটা ছিল -1, লোয়ার লিমিটটা হচ্ছে -1 ছিল, আর তোমার এখন দেখো এক্স এর জন্য লোয়ার লিমিট ছিল -1 আর আপার লিমিট ছিল 4, তাই না? কিন্তু আমি যখন জেড ধরে ফেলছি তখন কিন্তু আর লোয়ার লিমিট আর আপার লিমিট সেম থাকবে না, এটাকে আমি নতুন করে বের করতে হবে, ঠিক আছে? তাহলে আমি দেখো এক্স এর ভ্যালু যদি তুমি এখানে -1 বসাও, তাহলে এক্স এর ভ্যালু যদি -1 বসাই তাহলে জেড কত হবে, জেড আসবে মনে হয় 0, ঠিক আছে? আবার ধরো তুমি এক্স এর ভ্যালু তুমি কত বসাবে বলো তো, 4, যদি 4 বসো তাহলে কত পাবে বলো তো, জেড এর ভ্যালু আসবে 5, তাই না? দেখো তো, তাহলে আমি নতুন বা পরিবর্তিত আমার লিমিটটা কত আসছে বলো তো, 0 আর 5। তাহলে আমি দেখো আমি লোয়ার লিমিটের জন্য যে ভ্যালুটা পাইছি সেটাই হচ্ছে কি এই ফাংশনের এখন কি আমাদের লোয়ার লিমিট হয়ে যাবে। দেখো আমি এক্স এর ছোট ভ্যালুর জন্য আমি জেড এর যে ভ্যালুটা পাবো সেটাই হচ্ছে আমার তখন লোয়ার লিমিট। আবার দেখো এক্স এর তোমার আপার লিমিটের জন্য আমি জেড এর যে ভ্যালু পাবো সেটাই আবার কি ওইখানে আমার আপার লিমিট হয়ে যাবে। ওকে, তাহলে আমি এখানে লিখতে পারবো কি বলো তো, 5। ওকে, আচ্ছা, এরপর এই যে এইটার জায়গায় আমি যদি এই মানটা প্রতিস্থাপন করি তাহলে কি পাবো, এফ অফ জেড, আর এখানে কি পাবো বলো তো, আমি কিন্তু এটা যদি অ্যাপ্লাই করি আমি লিখতে পারবো ডিজেড, তাই না? এখন তোমরা একটু যদি খেয়াল করো, দেখো তো এই 1 নাম্বার আর এই যে 1 নাম্বার আর এইটা, দেখো কোনো পার্থক্য আছে কিনা, কোনো পার্থক্য কিন্তু আসলে নাই, খালি জাস্ট কি এখানে এক্স আর এখানে জেড। তার মানে বলো তো, তোমরা যদি একটু বুদ্ধি খাটো বলো তো এটার অ্যান্সার কি বলা যায়, এটার অ্যান্সার কিন্তু আমার করাই লাগে না, এটার অ্যান্সার কি আমি ডিরেক্টলি বলতে পারবো, এটার অ্যান্সার হচ্ছে 8। কেন বলো তো, কারণ কোশ্চেনে আমাদের কিন্তু বলাই আছে যদি এরকম ফাংশন থাকে, সেটা যদি 0 থেকে 5 পর্যন্ত লিমিট বলা থাকে, তার ভ্যালু কত হয়, 8। দেখো এইটাও কিন্তু আমরা একই ফর্মেটে নিয়ে আসছি, এটার ভ্যালু কত হবে, 8 হবে, ঠিক আছে? তো এই টাইপের কোশ্চেন পরীক্ষাতে সত্যি ডিউর পরীক্ষাতে খুব কমন, আমরা আমাদের সময়ে এটা দেখেছিলাম, এরকম টাইপের কোশ্চেন আসতো, ঠিক আছে? আমাদের ব্যাচ তো 17-18, তো আমি আমাদের ব্যাচে এটা পাই নাই, কিন্তু আমাদের আগের ব্যাচ মানে 16-17 এবং এর আগেরও ব্যাচে আমি দেখেছি যে এরকম কোশ্চেন আসে, ঠিক আছে? তো এই টাইপের কোশ্চেন হচ্ছে টিচারদের খুব প্রিয়। ওকে, আচ্ছা, তাহলে এটার অ্যান্সার কত হচ্ছে বলো তো, 8। ওকে, আচ্ছা, তাহলে আমাদের 6 নম্বর কোশ্চেনটা হয়ে গেল। ওকে, এরপর ওকে, এখন দেখো তাহলে আমরা কি করব, আরেকটা ম্যাথ করব, ঠিক আছে? তাহলে আমরা এই ম্যাথটা দেখছি হচ্ছে সেক ইনভার্স এক্স ইকুয়ালস টু কোসেক ইনভার্স ওয়াই। বলছে এটা যদি হয় তাহলে বলছে নিচের কোনটি সত্য। ওকে, তাহলে আমরা এই জায়গায় তাহলে কি করব, আমাদের যেটা দেওয়া আছে সেটা নিয়ে আমরা একটু আগাবো। তাহলে সেক ইনভার্স এক্স ইকুয়ালস টু কোসেক ইনভার্স ওয়াই, এটা বলা আছে, তাই না? এখন দেখো আমরা এটাকে কিন্তু কিভাবে সলভ করতে পারি, দেখো এটা হচ্ছে একটা বিপরীত ট্রিগোনোমেট্রিক একটা ফাংশন। তো এইসব ক্ষেত্রে আমরা এই পার্টটা আর এই পার্টটা যদি সেম করতে পারি, অর্থাৎ এই যে ট্রাইগোনোমেট্রিক যে পার্টটা সেক আর কোসেক এদেরকে যদি আমি সেম করতে পারি, তাহলে কি করা যায় বলো তো, দুই পাশ থেকে এদেরকে ক্যান্সেল আউট করা যায়, তাই না? আমরা ওই কাজটা এখানে করার চেষ্টা করব। আমি কি করব, এই জায়গার কোসেক এক্সকে কোনোভাবে সেক এক্সে কনভার্ট করার চেষ্টা করব, ঠিক আছে? তাহলে যদি এটা করতে পারি তাহলে আমি কি করতে পারবো, এখান থেকে এক্স এর ভ্যালু বা এরকম এক্স আর ওয়াই এর কোনো সম্পর্ক বের করতে পারবো। ওকে, তাহলে আমাদের মেইন কাজ থাকবে হচ্ছে যে কোনো একটাকে আরেকটাতে কনভার্ট করা। ওকে, তাহলে আমরা কি করতে পারি বলো তো, আমরা একটা ত্রিভুজ অঙ্কন করতে পারি। ধরো আমি এটার জন্য চিন্তা করছি, ঠিক আছে? এখন তুমি যদি এটার জন্য চিন্তা করো, তুমি চিন্তা করো তো এই পার্টটাকে কি বলে, আমরা কিন্তু জানি যে এই টোটাল পার্টটাকে বলে, আমি যেটাকে মার্ক করছি এই টোটাল পার্টটাকে বলে একটা কোণ। এই টোটাল মার্কটাকে যেটা আমি করছি সেটাকে আমরা বলি কি, একটা কোণ। আর এই যে মাঝখানে যে পার্টটা এটাকে আমরা জাস্ট কিন্তু বলি কি বলো, মান, তাই না? মানে কোসেকের মান এটা হচ্ছে ওয়াই, তাই না? তাহলে তুমি তো চিন্তা করো কোসেকের মান যদি ওয়াই হয় তাহলে কোসেকের কিন্তু একটা সম্পর্ক আছে,
সম্পর্কটা কি? কোসেক এটা হচ্ছে তোমার কি কোন দুইটা বাহুর অনুপাতকে আমরা বলি অতিভুজ ভাগ লম্ব, তাই না? বা অতিভুজ ডিভাইডেড বাই হচ্ছে লম্ব। তার মানে কি বলতো, এই পার্টটাই সেটা কি বলতো অতিভুজ বাই হচ্ছে লম্ব, অর্থাৎ এটাই কি লেখা যায় বলতো y/1 না, তাই না? তাহলে এখানে এই ওয়াইটাই হচ্ছে আমাদের কি বলতো অতিভুজ। তাহলে আমি যদি এখানে অ্যাপ্লাই করি এটা হচ্ছে আমাদের অতিভুজ y, এটা হচ্ছে সেই আমাদের লম্ব হচ্ছে 1, তাই না? তাহলে আমরা বলতো এই যে ভূমি এই পার্টটা বের করতে পারি না? এটা তো খুব ইজিলি বের করতে পারি। তাহলে এটা কত আসবে বলতো? এটা আসবে, এটা আমার মনে হচ্ছে এখানে ছোটখাটো ভূমিকম্প হয়ে গেছে। ওকে, আমরা একটু, ঠিক আছে, ওকে, না ভূমিকম্প হয় নাই, কিন্তু আমার কাছে মনে হচ্ছে ভূমিকম্প হয়েছে। ওকে, আচ্ছা দেখো, এখন দেখো এখানে তাহলে আমি বলতো এই কোশ্চেন মার্কের ভ্যালুটা কত আসবে? আমরা বলতে পারি y² - 1, তাই না? তাহলে এটা হচ্ছে আমরা ভূমিটা হচ্ছে বা এই ভূমির মানটা হচ্ছে আমরা এটা পাই। ওকে, এখন দেখো যে এই যে ত্রিভুজটা, সেখানে দেখো এখন আমি কিন্তু চাইলে কজ ইনভার্স বা এই যে আমি এখানে যেটা লিখে রাখছি সেটার ভ্যালু কিন্তু চাইলে বের করতে পারি। তাহলে আমি কি লিখবো এখানে বলতো? সেক ইনভার্স, এটার ভ্যালুটা বের করবো। তাহলে সেক ইনভার্স তোমার এখানে কত আসবে? যদি আমি এখান থেকে বের করি, তোমার আসবে হচ্ছে সেক ইনভার্স, তো আমার কি আসে অতিভুজ বাই ভূমি, অর্থাৎ কি আমার y/√y² - 1, তাই না? এই পার্টটা আমি তখন লিখতে পারি। অর্থাৎ আমি কি করলাম বলতো, এই কোসেককে জোর করে সেকে কনভার্ট করছি, ঠিক আছে? তাহলে এইটাই এখন এটার পরিবর্তে লিখে ফেলবো। আচ্ছা, এখন তোমরা বলতে পারো ভাই এটা কি লেখা যায়? আসলে লেখা যায়, কারণ কি বলতো, এই যে কোসেক ইনভার্স y এর জন্য এখানে যে কোণটা উৎপন্ন করে, সেক ইনভার্সের জন্য কি একই কোণ উৎপন্ন করে। যেহেতু দুজনেই কি একই মানে কোণ উৎপন্ন করে, তাহলে কি করতে পারি বলতো, এটা রিপ্লেসড এটা আমরা লিখতে পারি, কোনো সমস্যা নেই। ওকে, আচ্ছা তাহলে আমরা লিখলে কি পাবো? সেক ইনভার্স, তাহলে কি লিখবো? সেক ইনভার্স x, আর এখানে লিখবো হচ্ছে সেক ইনভার্স y/√y² - 1। একটু হিজিবিজি হয়ে গেছে পাশটা, একটু মুছে দিই, হ্যাঁ। ওকে, আচ্ছা তাহলে সেক ইনভার্স আমাদের y/√y² - 1, এই হচ্ছে আমাদের পোর্শন। ওকে, এরপর দেখো খুব ইজি, কিন্তু এরপর জাস্ট আমি কি করবো, ক্যান্সেল আউট করবো দুই পাশ থেকে। তাহলে আমার কত আসতেছে? x = y/√y² - 1। এখন দেখো আমি দেখো x আর y রিলেটেড কিন্তু টার্ম পেয়ে গেছি, অর্থাৎ এখন দেখতে হবে এখানে কোনটার সাথে আমার এই অ্যান্সারটা মিলে। এটা জাস্ট দেখলেই কিন্তু আমাদের অ্যান্সার হয়ে যায়। ওকে, আমি একটু দেখার চেষ্টা করি। আমাদের আপাতত মনে হয় কোথাও ওই রুট নাই, তার মানে কি প্রথম কাজ হচ্ছে বর্গ করা। ওকে, তাহলে আমি কি করবো? বর্গ করে ফেলবো। তাহলে কি x² y² - 1, ঠিক আছে? আচ্ছা দেখো আমাদের বর্গ করা শেষ, কিন্তু দেখো এরপর কিন্তু এটার সাথে তাও মিলতেছে না। তাহলে এরপর কি করবে? এটাকে একটু তুমি একটু বিপরীতকরণ করে নিতে পারো। তাহলে 1/x², তাহলে আবার কি 1 - 1/y², এমন কিছু একটা আসবে। তারপর দেখো আমি যদি সবাইকে এক পাশে নিয়ে আসি বা x² আর y²কে এক পাশে নিয়ে আসলে আমাদের দেখো অ্যান্সারটা হয়ে যায়। ওকে, এই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত উত্তর। কেন বলো তো? এই অ্যান্সারের সাথে কিন্তু আমাদের কি অ্যান্সারটা মিলে যাচ্ছে। কোথায়? বি নাম্বার অপশনে। তাহলে এই হচ্ছে আমাদের 7-এর উত্তর। 7-এর উত্তর তাহলে কত? বি নাম্বার। ওকে, ঠিক আছে। ওকে, চলো এখন আমরা নাম্বার 8 কোশ্চেনটা সলভ করি। হ্যাঁ, আচ্ছা তাহলে আমরা একটু মুছে ফেলি। নাম্বার 8 কোশ্চেনটা দেখো কি বলছে। x² + 3x - 4 এই সমীকরণের মূলদ্বয় যদি a b হয়, তাহলে বলছে 1/a 1/b প্লাস এ বি এর মান নির্ণয় করতে বলছে। ঠিক আছে, তাহলে একটা সমীকরণ আমাদের দেওয়া আছে, বলছে এইটার মূল যদি আলফা বিটা হয়, বলছে আমাদের এই পার্টটার ভ্যালু বের করতে বলছে। তাহলে এই পার্টটা বলতে আসলে কি বোঝাচ্ছে? 1/a 1/b এবং প্লাস এ বি, এইটার মান বের করতে বলছে। ঠিক আছে, একটু আমি এটা লিখে রাখলাম। ওকে, চলো তাহলে আমরা এটাও সলভ করে ফেলি। তাহলে x² - 3x না মাইনাস না প্লাস 3x - 4, তাই না? তাহলে এই সমীকরণের মূল যদি আমার এ বি হয়, তাই না? তাহলে আমরা লিখতে পারি বলতো a + b ইকুয়ালস টু লেখা যায় কে বলতো? -3, আর এ বি লেখা যায় আমার 4 -4। দেখো এটা কিন্তু সবাই জানো, তাও আমি একটু আবার বলে দিই যারা জানো না। এটা হচ্ছে গিয়ে বা যারা হচ্ছে এখানে বুঝতে পারছো না যে কিভাবে আসলো এটা, তো আমি জাস্ট তাদের জন্য বলে দিই যে আমরা সেকেন্ড পেপারের একটা চ্যাপ্টার যেটা বহুপদীর সমীকরণ, সেই চ্যাপ্টার থেকে এরকম একটা সমীকরণ পাই যে এরকম একটা দ্বিঘাত সমীকরণ, তার মূলগুলো যদি আলফা বিটা হয় তখন মূলদ্বয়ের যোগফল হয় কত? আমাদের -b/a, আর গুণফল হয় হচ্ছে c/a। এই হচ্ছে আমাদের দুইটা সম্পর্ক। এটা আসলে সূত্র হিসেবে বলা যায় না, এটা হচ্ছে মূলের সাথে সহগের সম্পর্ক। ওকে, তাহলে এইটাই আমি যদি এখানে এই আলফা আর বিটা যদি এখানে তোমার এ আর বি চিন্তা করি, তখন আমি এটা লিখতে পারি। হ্যাঁ, আচ্ছা তাহলে এটা যদি লিখতে পারি তখন আমাদের বলছে এটার মান কত। ঠিক আছে,
তাহলে দেখো এটার মান কত আসবে, তাহলে 1/a প্লাস 1/b প্লাস ab। তাহলে দেখো এই জায়গায় আমরা কি করতে পারি বলো তো, আমরা এই মানগুলো যদি এখানে বসাতে পারি তাহলে কিন্তু এটার ভ্যালুটা চলে আসবে, তাই না? তাহলে আমরা কি করতে পারি, এই জায়গায় একটু লসাগু করতে পারি প্রথম দুইটাকে, ঠিক আছে? তাহলে লসাগু করলে কি আসবে, ab, আর এখানে আসবে a প্লাস b, আবার কি প্লাস ab, তাই না? তাহলে এখন তুমি একটু দেখো তো, এই যে এই পার্টটার ভ্যালু কিন্তু আমরা জানি সেটা কত, -3, আর নিচের পার্টটা হচ্ছে -4, আবার এটা কত বলো তো, -4। তাহলে আমি যদি এটাকে সলভ করি 3/4 -4, তাহলে আমরা কিন্তু কি পাবো, 16 থেকে যদি আমার 3 বাদ যায় তাহলে -13/4, তাহলে এরকম কিছু একটা পাবো। ওকে, তাহলে আমার এটার অ্যান্সার কত, -13/4, ঠিক আছে? তাহলে এইটা হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত উত্তর। হ্যাঁ, ওকে, তাহলে এই হচ্ছে আমাদের নাম্বার 8। আমি কি ঠিক করলাম? হ্যাঁ, ঠিক করছি আশা করি। ওকে, নাও এরপর হচ্ছে আমাদের নাম্বার 9 কোশ্চেন। দেখো নাম্বার 9 কি বলা আছে, আমাদের একটা সরলরেখার সমীকরণ বলা আছে এবং আরেকটা সরলরেখার সমীকরণ বলা আছে। বুঝছো, দুটো যদি একই সরলরেখা নির্দেশ করে তাহলে এ আর বি এর মান কত। তাহলে এরকম ক্ষেত্রে আমরা কি করি, দুইটা সমীকরণকে আমরা যদি একই সরলরেখা চিন্তা করি, তাহলে একটু চিন্তা করো তো যে আমার এই দুটা সমীকরণের যে ধরো এই পার্টটা আর এই পার্টটা কিন্তু এক্স্যাক্টলি সেম, তাই না? আবার এইটা আর এটা কিন্তু এক্স্যাক্টলি সেম, তুমি কিন্তু একদম ইজিলি এটা বলে ফেলতে পারো, ঠিক আছে? আমরা ওইভাবেও বলতে পারি, আবার চাইলে কিন্তু আরেকভাবেও আমরা আগাতে পারি। সেটা কি, একদম মানে যেটা একদম নর্মাল প্রসেস, একদম যেটা অ্যাকচুয়াল প্রসেস, সেটা আমরা আগাতে পারি, ঠিক আছে? তো এরকম টাইপের ম্যাথের ক্ষেত্রে আমি কি করি জানো, আমরা সবসময় x/a প্লাস y/b ইকুয়ালস টু 1 এই ফর্মেটে সবগুলোকে কনভার্ট করার চেষ্টা করি, ঠিক আছে? এই ফর্মেটে নিলে তখন আমরা এখানে নিচের যে a আর এই যে b এদেরকে কম্পেয়ার করলে তখন আমাদের এই a আর b চলে আসবে। ওকে, তাহলে আমরা কি করবো বলো তো, প্রথম সমীকরণটাকে এই ফর্মেটে কনভার্ট করব, ঠিক আছে? 3x প্লাস 7y ইকুয়ালস টু 21। তাহলে এখান থেকে আসবে কত বলো তো, x/7 আর আসবে y/3 ইকুয়ালস টু হচ্ছে 1, যদি আমরা সবাইকে 21 দিয়ে ডিভাইড করি। তাহলে আমি কি পাচ্ছি বলো তো, a এর ভ্যালু পাচ্ছি আমি আমাদের 7, আর এখানে পাচ্ছি b এর ভ্যালু হচ্ছে আমাদের 3। এটা কিন্তু ab না, আমি জাস্ট এটার সাথে কম্পেয়ার করলে তখনকার ab। আচ্ছা, ab না লেখাটাই ভালো, আমি এটা বাদ দিয়ে দিই। হ্যাঁ, ওকে, আচ্ছা এভাবে না লিখে এভাবে বাদ দিই। ওকে, এখন দেখো তাহলে আমরা কি বই, আমরা হচ্ছে এটা পেলাম প্রথম সমীকরণ থেকে। আচ্ছা, সেকেন্ড সমীকরণ থেকে যদি একইভাবে আমরা যাই, সেকেন্ড সমীকরণটা আমাদের কি বলা আছে, 2ax মাইনাস 3by প্লাস 6 ইকুয়ালস টু 0। এইটাও যদি আমি সেমভাবে ভাগ করি, তাহলে আমরা যদি সেমভাবে ভাগ করি তাহলে দেখা যাবে কি 2ax মাইনাস 3by ইকুয়ালস টু -6। এবার যদি আমরা 6 দিয়ে ডিভাইড করি, -6 দিয়ে, তাহলে আমরা কি পাবো, আমরা পাবো হচ্ছে আমরা পাবো হচ্ছে 6 ডিভাইড বাই 2a প্লাস y বাই আমাদের আসবে 6 ডিভাইড বাই 3b, এমন কিছু একটা পাবো, তাই না? এবার দেখো এখানের এই পার্টটা আর এই পার্টটা কি মাস্ট বি ইকুয়াল হবে, যেহেতু দুটো সমীকরণ একই বলছে। তাহলে কি এটা যদি x/a ফরম্যাটে নেই, এটাও যদি x/a ফরম্যাট নেই, তাহলে মাস্ট বি এই দুটা পার্ট কি ইকুয়াল হতেই হবে, ঠিক আছে? তাহলে আমরা লিখবো কি, তাহলে 7 ইকুয়ালস টু কত, যদি 6 দিয়ে হচ্ছে 2 ডিভাইড করি, 6কে যদি 2 দিয়ে ডিভাইড করি তাহলে কি কত পাবো বলো তো, -3/a। তাহলে এর ভ্যালু পাবো হচ্ছে -3/7, তাই না? একইভাবে আমরা যদি এই পরেরটা সমান বলি তাহলে আমরা কি পাবো, 6, আচ্ছা তাহলে এখানে পাবো মানে 2 ডিভাইড বাই b, অর্থাৎ b এর ভ্যালু আসতেছে 2/3, তাই না? তাহলে আমরা a আর b এর অ্যান্সার হচ্ছে এই দুটা। ওকে, তাহলে এই দুটো অ্যান্সার আমি কি কোথাও দেখতে পাচ্ছি এখানে? এটা হচ্ছে আমাদের অ্যান্সার। ওকে, তাহলে আমাদের এই 9 নম্বর কোশ্চেনের অ্যান্সার হচ্ছে কি অপশন বি। ওকে, আচ্ছা এখন আমরা করব নাম্বার 10। নাম্বার 10, দেখো নাম্বার 10-এর যে কোশ্চেনটা সেখানে কি বলা আছে, সেখানে আমাদের বলা আছে এটা একটা উপবৃত্তের সমীকরণ বা একটা কনিক্স বলা আছে। আসলে তুমি এটা দেখি যদি কনিক্সের সমীকরণ দেখে যদি বলতে পারো এটা কিসের সমীকরণ, তাহলে কিন্তু খুব ভালো। আমরা কিন্তু চাইলে সমীকরণ দেখি বলতে পারি এটা কনিক্স কোন টাইপের কনিক্স, এটা হচ্ছে উপবৃত্ত না অধিবৃত্ত না পরাবৃত্ত না বৃত্ত। ওকে, তাহলে দেখো আমরা এই কনিকটাকে ফার্স্টে কি করব, আমরা এটা একটা সাধারণ সমীকরণে কনভার্ট করব, দেন তারপর তার মধ্যবর্তী দূরত্ব অ্যাপ্লাই করব বা বের করব। হ্যাঁ, তাহলে আমরা দেখো নাম্বার 10 কি লেখা আছে, 9x স্কোয়ার প্লাস 25y স্কোয়ার ইকুয়ালস হচ্ছে 225। ওকে, আচ্ছা তাহলে দেখো আমরা সবাইকে যদি 225 দিয়ে ডিভাইড করি তাহলে আমরা পাবো এক্স স্কোয়ার, এখানে পাবো হচ্ছে 9, আর না আমি ভুল লিখছি, এখানে 9 পাবো না, এখানে আমরা পাবো 25,
ঠিক আছে, আর এখানে পাবো ওয়াই স্কোয়ার ডিভাইড বাই এখানে আসবে 9 ইকুয়ালস টু 1। ঠিক আছে, তাহলে এটাকে যদি আমরা হচ্ছে গিয়ে পরাবৃত্ত বলো বা অধিবৃত্ত বলো বা উপবৃত্ত বলো, কোনটা বলা যায় বলো তো? এটাকে আমরা বলতে পারি কি জানো? এটাকে আমি বলতে পারি কিন্তু 5 স্কোয়ার, আর এটাকে বলতে পারি হচ্ছে ওয়াই স্কোয়ার বাই 3 স্কোয়ার। তাহলে দেখো এই ফর্মেটটা কিন্তু আমাদের একটা পরিচিত ফর্মেট। কার সাথে মিলে যাচ্ছে বলো তো? এটা আমাদের উপবৃত্তের সাথে মিলে যাচ্ছে। তাহলে উপবৃত্ত দেখতে কিন্তু এরকম এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই কত বি স্কোয়ার ইকুয়ালস টু 1। তাহলে এটা হচ্ছে উপবৃত্তের মতো দেখতে। তাহলে তুমি যদি এটার সাথে এটা কম্পেয়ার করো তাহলে দেখো তো তুমি কিন্তু এ পেয়ে যাবে। এ কত বলো তো? 5, আর বি কত বলো তো? 3। তাহলে এ আর বি যদি তুমি পেয়ে যাও তাহলে তুমি এর মধ্যে কিন্তু এদেরকে কম্পারিজন করতে পারো যে এ বড় না বি বড়। কারণ কি এ বড় যদি হয় তখন তোমার এ যদি বড় হয় তাহলে ওই উপবৃত্তের শেপটা কিন্তু চেঞ্জ হয়ে যায়, আর যদি বি বড় হয় তখন ওই উপবৃত্তের শেপ অন্যরকম হয়ে যায়। তার মানে আমাদের এখানে এ বড় না বি বড় সেটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট। ওকে, তাহলে আমাদের এইটার শেপটা কেমন হচ্ছে? এরকম কিছু একটা হয়ে যায়, তাই না? আচ্ছা, এই হচ্ছে তাহলে তার উপবৃত্ত। এখন আমাদের কিন্তু এটা কিছুই বের করতে বলে না, আমাদের বলছে নিয়ামকের মধ্যবর্তী দূরত্ব। ঠিক আছে, তাহলে এখন আমরা কিন্তু জানি যদি এরকম উপবৃত্ত হয় এবং সেখানে যদি এ বড় হয় তাহলে তোমার নিয়ামকের মধ্যবর্তী দূরত্ব হচ্ছে গিয়ে আমাদের 2a বাই ই। এটা হচ্ছে আমাদের নিয়ামকের মধ্যবর্তী দূরত্বের সূত্র। আমি লিখে দিচ্ছি নিয়ামকের মধ্যবর্তী দূরত্ব। ঠিক আছে, নিয়ামকের মধ্যবর্তী দূরত্ব, এটা সূত্র কি? 2a বাই ই। এটা হচ্ছে আমাদের সূত্র। ঠিক আছে, এখন তুমি বলো আমাদের কিন্তু এ আছে বাট আমাদের তো ই নাই, তাহলে ই আমাদের আগে থেকে বের করা উচিত। তাহলে আমরা এখন ই বের করবো। হ্যাঁ, তাহলে ইটা যদি আমরা বের করি তাহলে ই বের করার সূত্র হচ্ছে ই ইকুয়ালস টু রুট ওভার 1 মাইনাস বি স্কোয়ার বাই এ স্কোয়ার। ঠিক আছে, তাহলে এখন তুমি যদি এখানে এর ভ্যালু আর যদি বি এর ভ্যালু বসাও তাহলে তুমি ই পেয়ে যাবে রুট ওভার 1 মাইনাস 3 স্কোয়ার বাই 5 স্কোয়ার। তাহলে আসবে কত? 4/5 এমন কিছু একটা আসবে। ওকে, তাহলে এটা হচ্ছে আমাদের ই এর ভ্যালু। তুমি যদি ই এর ভ্যালু এখানে বসাও তাহলে তুমি কি পাবা? তুমি পাবা হচ্ছে 2 ইন্টু হচ্ছে 5, ই হচ্ছে 4/5, তাই না? এমন কিছু একটা আসবে। 5টা যদি উল্টে যায় তাহলে আমাদের আসবে কত? আমাদের আসবে হচ্ছে 25/2 এমন কিছু একটা। 25/2 এটা হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত উত্তর। তাহলে আমাদের 10 নাম্বার কোশ্চেন, তার অ্যান্সার কত? 25/2। দেখো সেটা কোন অপশনে আছে? আমাদের এ নাম্বার অপশনে আছে। ওকে, তাহলে আমার 10 নাম্বার কোশ্চেনও সলভ হয়ে গেল। ওকে, আচ্ছা তাহলে আমরা নেক্সট কোশ্চেনে যাই। এখন দাও নেক্সট কোশ্চেনটা খুবই ইজি। এটা হচ্ছে একটা জটিল সংখ্যার একটা ম্যাথ, খুবই ইজি একটা ম্যাথ। চলো আমরা খুব তাড়াতাড়ি এটা করে ফেলবো। ওকে, তাহলে আমাদের 10 নম্বর কোশ্চেনটা বলা আছে কি? ওমেগা কিউব, আমাদের বলা আছে কি ওমেগা কিউব ইকুয়ালস টু হচ্ছে 1, তাই না? আচ্ছা, আমাদের আরেকটা জিনিস জানা উচিত, জটিল সংখ্যার যেহেতু ম্যাথ করছি 1 প্লাস ওমেগা স্কোয়ার ইকুয়ালস টু হচ্ছে 0, তাই না? তাহলে এখান থেকে দেখো আমি যদি 1 প্লাস ওমেগার ভ্যালু বের করি এটা আসবে কত? মাইনাস ওমেগা স্কোয়ার। একইভাবে আমরা যদি 1 প্লাস ওমেগা স্কোয়ার বের করি তাহলে এটা আসবে কি? মাইনাস ওমেগা। আর যদি একইভাবে ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার বের করি এটা আসবে -1। এই তিনটা জিনিস আমরা একটু বের করে রাখলাম, কারণ কি এটা যখন আমি সলভ করব তখন আমার এইখানে দেখো এই পার্টটা এই পার্টটা এই পার্টটা এই পার্টগুলোতে আমরা এই অ্যান্সারগুলো অ্যাপ্লাই করতে পারবো। ঠিক আছে, তাহলে আমি যদি অ্যাপ্লাই করি ডিরেক্টলি, আমি জাস্ট না হলে তুলছি না, ঠিক আছে, আমি ডিরেক্টলি অ্যাপ্লাই করে দিই তাহলে আমি কত পাবো? আমি যদি এখানে লিখতে পারি তোমার, এখানে লিখে ফেলি। হ্যাঁ, তাহলে এখানে আসবে কত? মাইনাস ওমেগা স্কোয়ার, এখানে আসবে মাইনাস ওমেগা স্কোয়ার। ঠিক আছে, আচ্ছা, আর এখানে দেখো এটার ভ্যালু কত বলেছে? দেখো -1 বলছি, তাহলে -1 আবার এটার ভ্যালু কত বলছি? দেখো মাইনাস ওমেগা, তাহলে মাইনাস ওমেগা। খুব সিম্পলি কিন্তু লেখা যায়। ওকে, এরপর দেখো এই জায়গায় আমরা কি লিখতে পারি? -2 ওমেগা স্কোয়ার, আবার এখানে কি লেখা যায়? -2, আর এখানে লেখা যায় কি? -2 ওমেগা, তাই না? এরপর দেখো মাইনাস মাইনাস তোমার প্লাস হয়ে যাচ্ছে, আর আরেকটা মাইনাস থেকে যাচ্ছে, আর 2 কিউব তাহলে 8, আর ওমেগা স্কোয়ার আর ওমেগা গুণ হয়ে যাচ্ছে, ওমেগা কিউব হয়ে যাচ্ছে, তাই না? আচ্ছা, এবার দেখো আমার এই ওমেগা কিউবের ভ্যালু কত বলা আছে? 1, তাহলে অ্যান্সার হচ্ছে -8। তাহলে এই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত উত্তর, তাই না? খুবই সহজ, খুবই সহজ। ওকে, আচ্ছা, এরপর দেখো তাহলে এটার অ্যান্সারটা কত আমাদের? -8। ওকে, আচ্ছা, এরপর আমরা করবো হচ্ছে 12 নম্বর কোশ্চেনটা। দেখো 12 নম্বরটা কোশ্চেনটা এটা মোটামুটি দেখে বলা যায় নির্ণয়কের মানটা কত বলছে। একটা নির্ণয়, সেই নির্ণয়কের মান কত এটা দেখেই মোটামুটি আমি গেস করতে পারতেছি। তোমরাও আশা করি যদি প্র্যাকটিস করো এটা গেস করে বলতে পারবা। ঠিক আছে, তাহলে এটা অ্যান্সার আমার জানার মতো হচ্ছে 0। চলো আমরা একটু দেখে আসি কিভাবে 0 আসে। 12 নাম্বার অ্যান্সার, তাই না? তাহলে 12 নাম্বার ওরা বলছে হচ্ছে BCCAAB, আর এখানে আসে 1/A 1/B, আর এখানে হচ্ছে
1/c আর নিচে আছে ABC, তাই না? এরকম কিছু একটা বলা আছে। ওকে, তাহলে আমরা এই যে দেখেই যে 0 বলতে পারবো, এটা কখন বলতে পারবো? যদি একটা নির্ণয়কের দুইটা সারি অথবা দুইটা কলামের ভুক্তিগুলো যদি হুবহু সেম হয়ে যায়, তখন আমরা বলবো ওই নির্ণয়কের ভ্যালু হচ্ছে 0, তাই না? তাহলে আমরা দেখি এখানে এটা বলা যায় কি না। তাহলে আমরা এই জায়গায় কি করতে পারি জানো? আমরা এই জায়গায় আমরা 1/ABC নিয়ে আসতে পারি, আবার 1/ABC যদি নিয়ে আসি তাহলে আমাদের কি করতে হবে বলো তো? এক্সট্রা একটা ABC নিয়ে আসতে হবে না? এটা আমরা নিয়ে আসলাম। তাহলে আমরা এই ABC নিয়ে আসলাম, ঠিক আছে? ABC নিয়ে আসলাম 1/a, 1/b, 1/c আর ABC। তাহলে এই ABCটা কি করব? প্রত্যেকটা কলামে কলামে আমি গুণ করে দিব। তাহলে আমি কি পাবো বলো তো? আমি যদি প্রত্যেকটা কলামে এই ABC গুণ করি, মানে প্রত্যেকটা কলামে কিন্তু সবগুলোতে ABC না, প্রথম কলামকে A, দ্বিতীয় কলামকে B, তৃতীয় কলামকে C। তাহলে আমি যদি গুণ করি তাহলে ABC আসবে, প্রথম কলামকে A গুণ করলে, আবার 1 পরেরটা কিন্তু A স্কোয়ার, তাই না? আচ্ছা, তৃতীয় কলামে আসবে কি ABC 1, আবার কি B স্কোয়ার, আর এটা কি ABC, আবার আসবে 1, আবার আসবে কি C স্কোয়ার, তাই না? এরকম কিছু একটা আসবে। ওকে, আচ্ছা এবার দেখো তো, আমরা যদি একটু খেয়াল করি এই জায়গাটায়, দেখো এই যে এখান থেকে আমি দেখো আবার দেখো ABC কিন্তু কমন নিতে পারি। তাহলে ABC কমন নিলে কি আসবে বলো তো? আমি ABC বাইরে লিখতে পারি একটা, আমি যদি বাইরে লিখে ফেলি তাহলে এখানে সবগুলো জায়গায় আমার কত আসবে বলো তো? 1 1 1, আবার 1 1 1, A স্কোয়ার, B স্কোয়ার, C স্কোয়ার, তাই না? তাহলে দেখো আমি একটু আগে যেটা বলছিলাম, একটু আগে কি বলছিলাম বলো তো? যদি দুইটা কলাম বা দুইটা সারি যদি হুবহু আমার মানে তোমার সেম হয়ে যায়, ভুক্তিগুলো যদি হুবহু সেম থাকে, তাহলে ওই নির্ণয়কের ভ্যালু কত আসে? 0। তাহলে এটার আনসার কত আসবে? 0, ঠিক আছে? তাহলে এর জন্য আমরা কি এটার অ্যান্সারটা বলবো 0। ওকে, আচ্ছা তাহলে এই হচ্ছে আমাদের 12 নম্বর। আচ্ছা দেখো, তাহলে আমরা এখন করবো নাম্বার 13। নাম্বার 13 বলছে দেখো এফ অফ এক্স ইকুয়ালস টু, এটা বলা আছে, বলছে এফ অফ এক্স যদি এটা হয় তাহলে বলছে ডিএফ ডিএক্স বের করতে বলছে, অর্থাৎ এক্স এর সাপেক্ষে এই ফাংশনটাকে জাস্ট কি ডেরিভেটিভ করতে বলছে, তাও আবার একবার ডেরিভেটিভ, তাই না? এবার আমরা কি করবো বলতো? এফ অফ এক্স ইকুয়ালস টু লিখবো, এটা কত আছে? এফ অফ এক্স ইকুয়ালস টু হচ্ছে √1 - √x। এবার জাস্ট এটাকে এক্স এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করবো, খুব সিম্পল। তাহলে আমরা কি ডিএক্স অফ এফ অফ এক্স, তাহলে আমরা যদি ইন্টিগ্রেশন করি, ডিফারেন্সিয়েশন করি, তাহলে আমরা কি পাবো? এই পুরোটা হচ্ছে আমাদের হচ্ছে এক্স, তাই না? তাহলে আমাদের কত আসবে? 1/2 √1 - √x। কিন্তু যেটা আমরা এক্স ধরেছি সেটা কিন্তু আমাদের অ্যাকচুয়াল এক্স ছিল না আসলে। তাহলে আমরা কি করব? ওই পার্টটাকে আমাদের আবার ডিফারেন্সিয়েশন করতে হবে, তাহলে 1 - √x এমন কিছু কিন্তু, তাই না? এটা হচ্ছে আমাদের আবার করতে হয়, ঠিক আছে? তাহলে এইটাকে যদি আমরা ডিফারেন্সিয়েশন করি তাহলে অ্যান্সারটা কত হবে বলো তো? 1/2 √1 - √x। তাহলে এটা আসবে 1কে ডিফারেন্সিয়েট করলে 0 আসে, আর এটাকে আসে 1/2 √x, তাই না? আচ্ছা এইবার এটা যদি তুমি একটু জাস্ট গুণ করে দাও, হ্যাঁ, তাহলে জাস্ট গুণ করে দিলেই দেখবো আমাদের কাঙ্ক্ষিত উত্তর চলে আসবে। তাহলে কত আসবে বলো তো? 1 -1, আর এই 2 2 4 আসতেছে, তাহলে 4 √x √1 - √x এমন কিছু একটা আসছে, ঠিক আছে? তাহলে দেখো এটা আমাদের অপশনে কোনটার সাথে মিলতেছে? এই যে এটা দেখো, -1 আছে, 4 √x আছে, √1 - √x, তাই না? তাহলে এটা হচ্ছে ডি নাম্বারের সাথে মিলে যাচ্ছে। তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে এটা ডি। ওকে, আচ্ছা খুবই সিম্পল একটা কোশ্চেন ছিল এটা। ওকে, আচ্ছা এখন দেখো, তাহলে আমাদের নাম্বার বলা আছে 14। তাহলে 14 নাম্বারটা কি বলছে দেখো? একটা ভবনের ছাদ থেকে মুক্তভাবে বলা মানে কি বলতো? আদিবেগ শূন্য, ঠিক আছে? আচ্ছা, মুক্তভাবে পড়ন্ত একটি বস্তু মাটিতে পড়তে 5 সেকেন্ড সময় লাগে, বলছে ভবনের উচ্চতা কত? ঠিক আছে, খুবই সিম্পল একটা কোশ্চেন, ঠিক আছে? এটা গতিবিদ্যা থেকে আসছে বলা যায়, আমাদের ম্যাথেরও কিন্তু গতিবিদ্যা আছে, শুধু ফিজিক্সের নাই, হ্যাঁ? তো আলাসান ভাই তো আমাদের হাসতেছে, হ্যাঁ, ভাবতেছে ফিজিক্সে গতিবিদ্যা আছে, ম্যাথে নাই, এমনটা কিন্তু না। ওকে, তাহলে 14 নাম্বার বলতেছে কি দেখো, আমাদের একটা বিল্ডিং এরকম কিছু একটা, তাই না? একটা বিল্ডিংয়ের ছাদ বা একটা ভবনের ছাদ, তাহলে এখান থেকে বলছি কি একটা বস্তুকে ফেলে দিছে, এখান থেকে একটা বস্তুকে ফেলে দিলে সেই বস্তুটা হচ্ছে নিচে পড়তেছে 5 সেকেন্ডে। তাহলে 5 সেকেন্ডে বস্তুটা পড়তেছে, বলতেছে যে এই ভবনের হাইটটা কত বা এই ভবনের উচ্চতাটা কত। তাহলে এই উচ্চতাটা আমাদের কত হবে এটা বের করতে বলছে। তাহলে যেহেতু আদিবেগ শূন্য, তাহলে আমরা বলতে পারি কি বলতো? h = আমাদের ut + ½ at স্কোয়ার, তাই না? এখানে তো a বসবে না, তাহলে আমাদের কি g বসবে, তাই না? যেহেতু আমাদের একটা পরন্ত বস্তু, তাহলে এই ক্ষেত্রে আমরা কি বলতে পারি? আমাদের অভিকর্ষ ত্বরণ অ্যাপ্লাই হবে। তাহলে আমরা কি লিখতে পারি বলতো? h = যেহেতু এটা 0, আমাদের ½ 9.8 × 5 স্কোয়ার, তাই না? তাহলে চলো আমরা এটা অ্যাপ্লাই করতে পারি। ওকে, আচ্ছা
এখন বলো এটা আমরা কিভাবে সলভ করব, ঠিক আছে? এখন দেখবা তোমাদের আলাসান ভাই কিন্তু রিসেন্টলি একটা ক্যালকুলেশনের একটা ভিডিও আপলোড করছে, দেখবা হচ্ছে কিভাবে ক্যালকুলেট করা যায়। হ্যাঁ হ্যাঁ, ক্যালকুলেটর ছাড়া, ঠিক আছে, হাতে ক্যালকুলেশনের জন্য। তো আমি ওইভাবেই চেষ্টা করছি এটা কিভাবে করা যায়। দেখো 9.8 যেখানেই দেখবা ওটা কিন্তু একটু টাফ কিন্তু ক্যালকুলেশন করা। তো এটাকে আমরা কি করবো বলো তো, মনে মনে 10 ধরে নিব। এটাকে আমরা মনে মনে 10 ধরে নিব, ঠিক আছে? মনে মনে যদি এটাকে 10 ধরে নিই বলো তো 10, আর এটা হচ্ছে আমার 25, আর এটা হচ্ছে আমার হাফ, তাই না? তাহলে কত হচ্ছে বলো তো, আমার আমার এখানে আসতেছে তোমার 25, আর 2 আসতেছে কত, 12.5 মনে হয়, তাই না? বা 12.5, আর 10 দিয়ে গুণ করলে কত আসে, 122.5, এমন কিছু একটা মনে হয় নাকি? 122.5, 12.5 না নাকি? না, 120.5 আসে। হ্যাঁ, 120.5 আসে, এরকম কিছু একটা, ঠিক আছে? এখন আমরা দেখবো অপশনে কোনটা হচ্ছে আমাদের অ্যান্সার, ঠিক আছে? অপশনে কোনটা হচ্ছে আমাদের অ্যান্সার। দেখে আমি একটু ভুল বললাম, হাফ। আচ্ছা, এখানে 25কে অর্ধেক করলে হচ্ছে 12.5। আচ্ছা আচ্ছা, না, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, 125 আসবে না মানে, হ্যাঁ হ্যাঁ 125 আসবে, 125 না, আমি 120.5 লিখছি। ওকে, আচ্ছা দেখো তাহলে এটা আমার কত আসবে, 125 আসবে, এমন কিছু একটা, তাই না? আচ্ছা, এখন দেখো আমাদের যেহেতু এখানে 125 আসতেছে, বাট দেখো আমাদের কিন্তু এক্স্যাক্ট অ্যান্সার এটা না। তুমি দেখো একটু অপশনগুলো একটু দেখো, 125 কিন্তু কোথাও নাই, 125 কোথাও নাই। এখন বলো আমরা কিন্তু এটা 9.8 ধরি নাই, আমরা কিন্তু বেশি ধরছি, এই জন্য অ্যান্সারটা একটু বেশি আসতেছে না? তুমি দেখো এটার কাছাকাছি সবচেয়ে ক্লোজেস্ট অ্যান্সার কোনটা, তুমি তো দেখো তো, এটা হচ্ছে আমাদের খুব ক্লোজেস্ট, এটা খুবই ক্লোজ কার, 125-এর। এই জন্য আমাদের কাঙ্ক্ষিত উত্তর কত হবে বলো তো, 100, আমাদের আমাদের কত, 122.5 হবে, ঠিক আছে? খুবই সিম্পল একটা আইডিয়া। চলো আমরা পরের কোশ্চেনটা করি। আচ্ছা দেখো, এই কোশ্চেনটা আমাদের বইয়ের একটা সূত্র বলা যায়। তাহলে এই টাইপের যদি তোমার ম্যাথ চলে আসে, আমরা এগুলো সূত্র হিসেবে আমরা কাউন্ট করতে পারবো। হ্যাঁ, তাহলে এই টাইপের কোশ্চেনের ক্ষেত্রে আমরা এটার অ্যান্সার আমি বলতে পারি কি জানো, ডিরেক্টলি বলতে পারি এটার অ্যান্সার হচ্ছে 1। কিন্তু তাও তোমাদেরকে একটু দেখা দেওয়া উচিত এটা কিভাবে 1 আসতেছে, তো আমরা একটু দেখাই, ঠিক আছে? ln 1 + x, এটা একটা ধারা। এই ধারাটা দেখতে কেমন, x - x²/2 + x³/3 প্লাস ডট 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 এমন কিছু একটা, ঠিক আছে? এখানে একটা জাস্ট মিস্টেক হয়ে গেছে, এটা মাইনাস লিখতে হবে। ওকে, এরকম কিছু একটা। হ্যাঁ, তাহলে এই ধারাটা যদি আমি এখানে অ্যাপ্লাই করি তাহলে দেখবে এটা আমরা অ্যান্সার বের করতে পারবো, ঠিক আছে? অনেকের কিন্তু এটার মানে অ্যান্সারটা মুখস্থ নাও থাকতে পারে, বা তুমি যদি এটা সূত্র হিসেবে না মনে রাখো তুমি কিন্তু এটা পারবা না। তো কি করবা, নর্মাল ম্যানুয়ালি ম্যাথ করো, সমস্যা নাই। এবং এই ম্যাথটা কিন্তু 1 মিনিটও লাগবে না, ঠিক আছে? চলো চলো আমরা এটা সলভ করি। তাহলে আমি লিখবো কি, লিমিট x টেন্ডস টু 0 ln 1 + x ডিভাইড বাই হচ্ছে x। তাহলে আমরা কি করবো বলো তো, এই ধারাটা এখানে অ্যাপ্লাই করবো। তাহলে ধারাটা যদি এখানে অ্যাপ্লাই করি তাহলে কি পাবো, x - x²/2 মাইনাস না প্লাস x³ এটা কিউব ছিল, হ্যাঁ, x³/3 মাইনাস ডট ডট ডট। ওকে, আর নিচে আছে x। এখন দেখো আমরা দেখো উপরের যে লব, হ্যাঁ, বা লবটা থেকে আমরা দেখো সবার থেকে কিন্তু একটা x কমন নিতে পারি, সবগুলা পদ থেকে। তাহলে সবগুলা পদ থেকে তুমি যদি একটা x কমন নিতে পারো তাহলে কি আসে, 1 - x ডিভাইড বাই 2 প্লাস x²/3, এরকম চলতেই থাকবে চলতেই থাকবে, ঠিক আছে? চলতেই থাকবে। হ্যাঁ, এটা মাইনাস। হ্যাঁ, ওকে, এখন দেখো আমাদের আর নিচেও কিন্তু একটা এক্স আছে, ঠিক আছে? এখন তুমি দেখো আমি কিন্তু এই এক্সটা কিন্তু বলছো জিরোর খুব 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 কাছাকাছি, তার মানে কিন্তু এই এক্স কিন্তু জিরো না। যেহেতু জিরো না তাহলে এটা থেকে ক্যান্সেল আউট করা যাবে। অর্থাৎ আমি এটাকে লিখতে পারবো কি, লিমিট x টেন্ডস টু 0 1 - x/2 প্লাস x² অ্যান্ড মাইনাস ডট, ঠিক আছে? এবং আমরা বইয়ের ভাষায় যদি লিখি, লেখে x এর উচ্চঘাত সম্মিলিত পদ, তাই না? তাহলে আমি এরপর যদি এটাকে সলভ করি, আমি এরপর সলভ করলে কীভাবে করি বলো তো, আমরা প্রত্যেকটা টার্মে x এর জায়গায় 0 বসিয়ে দিব। তাহলে কত আসবে, এমন কিছু একটা আসবে। তারপর এটা কাঙ্ক্ষিত অ্যান্সার কত আসবে, 1, ঠিক আছে? এইভাবে আমরা এটা সলভ করতে পারি, ঠিক আছে? এখন তোমরা যারা এই ক্লাসটা দেখবা তারা এখন ভাবতে পারো যে ভাই আপনি এত লং করে সবগুলো সলভ দিচ্ছেন কেন, একটু ডিটেলসলি কেন সলভ করে দিচ্ছে? আমি দুইটা কারণে সলভ করছি, ঠিক আছে? যাতে তোমরা অ্যাকচুয়াল প্রসেসটা জানো, আসলে কীভাবে ম্যাথগুলো করি, ঠিক আছে? এটা করলে তোমাদের জন্য বেনিফিট, কারণ কি তোমরা বেসিকগুলো তোমাদের স্ট্রং হবে। হ্যাঁ, আর আরেকটা কারণ হচ্ছে এই ম্যাথগুলো তো অবজেক্টিভ আসছে, রিটেনও তো আসতে পারে। তোমার যদি রিটেন আসে তুমি কীভাবে সলভ করবা? তুমি কি ডিরেক্ট অ্যান্সার লিখে দিবা? তাহলে তোমার টিচার মার্ক তো দিবে না। তো রিটেনে যদি আসে তুমি কীভাবে সলভ করবা সেটাও আমি কিন্তু এখানে দেখাই দিচ্ছি। যেমন এই ম্যাথটা হুবহু রিটেন আসতে পারে, তখন তুমি তুমি কি জাস্ট ডিরেক্টলি লিখবা 1? তুমি তো অ্যান্সারও তো জানো না কীভাবে লিখবা, তখন তোমাকে এভাবে অ্যাপ্রোচটা তো দেখাতে হবে। তো এর জন্য তোমার কি একটা ম্যাথ লং কাটও শেখা উচিত, সেটার কি শর্টকাটও শেখা উচিত। তো এই দিকটা একটু ফোকাস থাকবা। ওকে, তো আজকের মতো এতটুকুই। আশা করি তোমাদের ডিউ ধরো 25-এর
বা 25-26-এর যে পরীক্ষাটা সেটা তোমাদের খুব ভালো হবে, ঠিক আছে? তোমাদের জন্য অগ্রিম শুভেচ্ছা, ঠিক আছে? ভালো থাকো, টাটা।